দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে আমি উপস্থিত করব তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বিষয়ে আলোচনার আজ প্রথম পাঠ। তো ছাত্রবন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে যে বাক্যতত্ত্ব কী, অর্থাৎ বাক্যতত্ত্ব বলতে কি বোঝানো হয়। তোমরা তো অবশ্যই জেনে গেছো, নিচু ক্লাসে তোমরা পড়েছো বাক্য কাকে বলে। যখন বেশ কিছু শব্দ অর্থাৎ একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেই শব্দগুচ্ছকে বলা হয় বাক্য। আর এই শব্দগুচ্ছ যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা শব্দ থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে কি পদ। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগেই জেনেছি, অর্থাৎ তোমরা নিচু ক্লাসেই পড়েছো। এবার এই বাক্যতত্ত্ব এই বিষয়টা কি? তাহলে বাক্য কোথা থেকে হচ্ছে? যে অনেকগুলো শব্দ পাশাপাশি বসছে। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি, ভাষায় শব্দ জুড়ে জুড়ে বাক্য গঠনের যে নিয়মাবলী, তাকেই বলা হয় বাক্যতত্ত্ব। বাক্যে শব্দ জুড়ে জুড়ে, অর্থাৎ একটি শব্দের পাশে আরেকটি শব্দ, এইভাবে ভাষায় শব্দ জুড়ে জুড়ে বাক্য গঠনের যে নিয়মাবলী, তাকেই কিন্তু বলা হয় বাক্যতত্ত্ব। এটাকে আরেকটু বিশ্লেষণ করে তোমাদের সামনে বলি। ভাষাবিজ্ঞানে যে শাখায় পদের সঙ্গে পদের সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণে জোটবদ্ধ হয়ে একাধিক পদ কিভাবে বাক্য তৈরি করে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় বাক্যতত্ত্ব। তাহলে কি হলো ব্যাপারটা? পদের সঙ্গে পদের সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণে একাধিক পদ জোটবদ্ধ হয়ে কিভাবে বাক্য গঠন করে, বাক্য তৈরি করে, ভাষাবিজ্ঞানের যে শাখায় এই বিষয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় বাক্যতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্বের বিষয়টার মধ্যে কি কি থাকতে হবে? এর আলোচ্য বিষয়ের মধ্যে কি কি থাকতে হবে? শব্দ থাকতে হবে। আর বাক্যে যখন শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, বিভক্তিযুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে, তখন সেগুলো আর শব্দ থাকছে না, সেগুলো হয়ে যাচ্ছে কি পদ হয়ে যাচ্ছে। তাহলে বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্যে পদের জোট বাঁধার সূত্র, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এবং একদিকে যেমন কোনো বিশেষ ভাষার বিশেষ চরিত্রকে বুঝে নেওয়ার চেষ্টা করা হয় বাক্যতত্ত্বে, তেমনি ভাষার সর্বজনীন যে রূপ, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। তাহলে মূল কথা হচ্ছে, বাক্যতত্ত্ব বিষয়টা আমরা কি জানলাম? যে পদের সঙ্গে পদের সম্পর্ক, পাশাপাশি পদগুলো বসছে, একটি পদের সঙ্গে আরেকটি পদের যে সম্পর্কের সূত্রে আবদ্ধ হচ্ছে এবং সেই সম্পর্কের কারণে জোটবদ্ধ হয়ে একাধিক পদ কিভাবে বাক্য গঠন করছে, ভাষাবিজ্ঞানের যে শাখায় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটিকেই বলা হচ্ছে বাক্যতত্ত্ব। ঠিক আছে? এবার তাহলে আমরা আসি বাক্যতত্ত্বের বাক্যের গঠন বা বাক্যের উপাদান। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো বললাম। এবার বাক্যের উপাদান, সাধারণভাবে যে ভাষাবিজ্ঞানীদের মতে, ভাষাবিজ্ঞানীগণ বলছেন বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হলো বাক্যের গঠন এবং বাক্যের উপাদান। আজকে আমরা বাক্যতত্ত্ব আলোচনার প্রথম ধাপে অর্থাৎ প্রথম পাঠে বাক্যের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা ছোটবেলা থেকেই দেখছি যে একটি বাক্যের প্রধানত দুটি অংশ থাকে। কি কি না, বাক্যের উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়।
বাক্যে যার সম্পর্কে আমরা আলোচনা করছি বা যার সম্পর্কে কিছু বলছি তাকে বলা হয় উদ্দেশ্য, এবং ওই উদ্দেশ্য সম্পর্কে আমরা যা কিছু বলি সেটাই হচ্ছে বিধেয়। বাক্যে যার সম্পর্কে কিছু বলছি সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে আমরা যা কিছু বলি সেটাই হচ্ছে বিধেয়। তাহলে একটি বাক্যের প্রধানত দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। এবার একটি বাক্য গঠন করতে গেলে একটি নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মটা কি? যে প্রথমত পদের ক্রম, দ্বিতীয়ত এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক। তাহলে বাক্য গঠন করতে গেলে একটি নিয়ম অবশ্যই আমাদের মেনে চলতে হবে। কি কি? বাক্যের ক্রম এবং এক পদের সঙ্গে আরেকটি পদের সম্পর্ক। আমরা কিন্তু আলোচনা করছি বাক্যের গঠন নিয়ে। এই পদের ক্রমটা কি? দেখো, যদি আমি বলি রাম বিদ্যালয়ে যায়, তাহলে দেখো প্রথমে কি আছে? রাম অর্থাৎ কর্তা। যায়, যায়টা হচ্ছে কি ক্রিয়া, সেটা শেষে আছে। মাঝখানে হচ্ছে কোথায় যায়। আমরা বাংলা ভাষায় বলি বাক্যের গঠনটা এই রীতি অনুযায়ী হয় কি? কর্তা, কর্ম, ক্রিয়া। আমি ভাত খাই, আমি পড়া করি। তাহলে দেখো প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। তো এই যে এইটাকেই বলা হয় বাক্যের ক্রম, পদের ক্রম। অর্থাৎ পদগুলো এইভাবে কিন্তু সজ্জিত থাকে। এটা বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, বাংলা বাক্যের ক্ষেত্রে। ইংরেজি বাক্যে একটু অন্যরকম, সেখানে কর্তা, ক্রিয়া, কর্ম এভাবে থাকে। তো এটা গেল প্রথম। দ্বিতীয়ত কি? একটি পদের সঙ্গে আরেকটি পদের সম্পর্ক। বাক্য গঠন করতে গেলে যে নিয়মটি মেনে চলতে হবে তাতে প্রথম বললাম পদের ক্রমটা থাকবে, নেক্সট হচ্ছে একটি পদের সঙ্গে আরেকটি পদের সম্পর্ক। অর্থাৎ পাশাপাশি পদগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত হয়ে বাক্য গঠন করে। এটা তো আমরা জানি। আমি বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করব, আমি পড়াশোনা বিদ্যালয় করব গিয়ে, এইভাবে তো বাক্য সজ্জিত হয় না। তাহলে পাশাপাশি পদগুলোর তো সম্পর্ক থাকে না। তাই পাশাপাশি পদগুলো কিন্তু সম্পর্কযুক্ত হতে হয়। এটিও কিন্তু বাক্যের নিয়মের মধ্যে পড়ছে, অর্থাৎ বাক্য তত্ত্বের আলোচনার মধ্যেই এটি থাকছে। এবার এই যে বাক্যের গঠন, বাক্যের গঠনে প্রথমেই বললাম যে দুটি অংশ অবশ্যই থাকবে, উদ্দেশ্য এবং বিধেয়। তারপরে বাক্য তৈরি হচ্ছে কি? পদের ক্রম এবং এক পদের সঙ্গে আরেক পদের পাশাপাশি পদগুলোর সম্পর্ক। এটাকে আমাদেরকে মেনে চলতে হবে। এরপরে কি? বাক্যকে গঠনগত দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে বাক্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। সরল বাক্য, যেখানে সমাপিকা ক্রিয়া তো থাকবেই, না হলে তো বাক্য গঠন হবে না। একটি সাধারণভাবে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় সেখানে থাকে। রাম ফুটবল খেলছে, রাম উদ্দেশ্য, ফুটবল খেলছে বিধেয়। আমি সাধারণত একটি উদ্দেশ্য বলেছি, একাধিক উদ্দেশ্যও থাকতে পারে। রাম, শ্যাম, যদু ফুটবল খেলছে, তাহলে একাধিক উদ্দেশ্যও থাকে, কিন্তু সাধারণভাবে একটি উদ্দেশ্য থাকবে এবং সমাপিকা ক্রিয়া একটি থাকবে। তাহলে সরল বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় কিন্তু থাকবেই। যৌগিক বাক্যে এখানে একাধিক সরল বাক্য একটি যোজক অব্যয় দ্বারা যুক্ত করা থাকে। লোকটি দরিদ্র, লোকটি সৎ, দুটো সরল বাক্য, যোজক অব্যয় দিয়ে আমি যুক্ত করে দিচ্ছি লোকটি দরিদ্র কিন্তু সৎ। তাহলে দুটো সরল বাক্য যোজক অব্যয় দ্বারা যুক্ত থাকছে। আর জটিল বাক্যতে কি? সেখানে কিন্তু
সাপেক্ষিক অব্যয়গুলো যেগুলো আছে সেই সাপেক্ষিক সর্বনাম, তো তাদের সাহায্যে কিন্তু একাধিক বাক্য যুক্ত থাকে। সেখানে খণ্ড বাক্য, একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক খণ্ড বাক্য সেখানে থাকে এবং সাপেক্ষিক অব্যয় দ্বারা। যদি বৃষ্টি নামে তবে আমি তোমাদের বাড়িতে আশ্রয় নেব, তাহলে ওই যদি তবে সাপেক্ষিক সর্বনাম। তোমাদের বাড়িতে আশ্রয় নেব, আমি তোমাদের বাড়িতে আশ্রয় নেব, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। যদি বৃষ্টি নামে, ওই যদি অর্থাৎ অনিশ্চিতমূলক একটা শব্দ বাক্যাংশ সেখানে রয়েছে। যদি বৃষ্টি নামে তবেই আমি তোমাদের বাড়িতে আশ্রয় নেব, তোমাদের বাড়িতে আশ্রয় নেব, এটা হলো প্রধান খণ্ডবাক্য। যদি বৃষ্টি নামে অপ্রধান খণ্ডবাক্য। তাহলে ওই যদি তবে এই সাপেক্ষিক সর্বনামগুলো দ্বারা কিন্তু জটিল বাক্যটি তৈরি হচ্ছে। তাহলে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এটা হলো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। এরপরে অর্থগত দিক থেকেও কিন্তু বাক্য বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক থেকে, ভাবের দিক থেকে বাক্যের কিন্তু বেশ কয়েকটি ভাগ রয়েছে। যেমন ধরো বিবৃতিমূলক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য ইত্যাদিগুলো আছে। যে বাক্যের মাধ্যমে সাধারণ কোনো বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিমূলক বাক্য। রাম গান গাইছে, একটা বিবৃতি প্রকাশ করছে। আমি বিদ্যালয়ে যাব, আগামীকাল আমাদের পরীক্ষা শুরু হবে, এগুলো সব বিবৃতিমূলক বাক্য। এবার কোনো বাক্যের মাধ্যমে যদি আদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে অনুজ্ঞামূলক বাক্য। রাম গান গাও, আদেশ দিলাম। আমাকে এক গ্লাস জল দাও, আদেশ বা অনুরোধ। এগুলো হলো অনুজ্ঞাসূচক বাক্য। আর প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা হচ্ছে। রাম তুমি কি গান গাইবে। এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে কি এটা লিখলাম, এটা কয়রস্যি কি হলে পরে অর্থটা এক, কয়দীর্ঘী কি হলে অর্থটা আরেক। অর্থাৎ প্রশ্নসূচক বাক্য কিন্তু আবার দুরকম হয়ে যাচ্ছে। কিরকম? রাম তুমি কয়রস্যি কি গান গাইবে। রাম তুমি কি গান গাইবে, কয়রস্যি কি। তো এখানে কিন্তু রাম তুমি কি গান গাইবে ভাষাটা কিন্তু এইরকম হচ্ছে, রাম তুমি কি গান গাইবে, অর্থাৎ এখানে উত্তরটা হ্যাঁ অথবা না। তাহলে এই কয়রস্যি কি, এই যে প্রশ্নসূচক অব্যয়টি, এটি কিন্তু হ্যাঁ অথবা না এই প্রশ্নের উত্তর চাইছে। আবার আরেক রকম প্রশ্ন, রাম তুমি কি গান গাইবে, কি গান গাইবে অর্থাৎ গানটা কি, এটা কিন্তু কয়দীর্ঘী কি, এটা হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম। তাহলে এখানে কিন্তু শুধু হ্যাঁ বা না নয়, এখানে অতিরিক্ত কিছু জানতে চাওয়া হচ্ছে, বিবৃতিমূলক উত্তর কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে। কি গান গাইবে, এই বিবৃতিমূলক উত্তর আরও কয়েকটি প্রশ্নসূচক শব্দের মাধ্যমে জানা যায়। কেমন, কোথায়, কখন, এই যে প্রশ্নসূচক শব্দগুলো তারও উত্তর কিন্তু বিবৃতিমূলক হবে। তুমি কেমন আছো, তুমি কোথায় যাবে, তুমি কখন যাবে। তাহলে এখানে হ্যাঁ বা না নয়, এখানে কিছু বিবৃতিমূলক উত্তর চাওয়া হচ্ছে। তাহলে বাক্যের গঠন আমরা প্রথমে দেখলাম সরল, যৌগিক, জটিল, তারপরে দেখলাম অর্থ বা ভাবের দিক থেকেও বাক্য বিভিন্ন প্রকার হচ্ছে। তারপরে আমি কি, কয়রস্যি কি এবং কয়দীর্ঘী কি, এই যে প্রশ্নসূচক শব্দদ্বয়, এর মাধ্যমে কোনটা দিয়ে কি ধরনের উত্তর হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে বললাম। এটি গেল আমাদের বাক্যের গঠন। এবার আমি তোমাদের সামনে বলবো বাক্যের উপাদান। বাক্যের উপাদান সম্পর্কে আলোচনা, এটিও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
আমরা আজকে আলোচনা করছি বাক্য তত্ত্ব তার প্রথম পাঠ। এবার আমি আসি বাক্যের উপাদান। তাহলে বাক্যের উপাদান বলতে কি, অর্থাৎ কি কি নিয়ে বাক্যটি গঠিত হয়, কি কি নিয়ে বাক্যটি গঠিত হয়, সেটি হচ্ছে বাক্যের উপাদান। এই উপাদানের মধ্যে আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে অব্যবহিত উপাদান। বাক্যের অব্যবহিত উপাদান। দেখো, অব্যবহিত মানে কি? অব্যবহিত কথাটার অর্থই হচ্ছে ঠিক পরের, ঠিক পরের, অর্থাৎ বাক্যের অব্যবহিত উপাদান আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে বাক্যকে ধাপে ধাপে বড় থেকে ক্রমশ ছোট অংশে ভাগ করা হয়। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে বাক্যকে ধাপে ধাপে ক্রমশ বড় অংশ থেকে ছোট অংশে ভাগ করা হয়। ওই যে অংশগুলো, ওই অংশগুলোই হচ্ছে উপাদান। তাহলে যে কোনো গঠনকে, অর্থাৎ একটি বাক্য, তাকে আমরা একটি গঠন বলছি। যে কোনো গঠনকে প্রথম ধাপে আমরা যে দুটি বা একাধিক উপাদানে ভাগ করছি, ওই উপাদানগুলি হলো ওই গঠনটির অব্যবহিত উপাদান। তাহলে যে কোনো গঠনকে আমরা প্রথমে যে দুই বা ততোধিক উপাদানে ভাগ করছি, সেই উপাদানগুলি হলো ওই পুরো গঠনটির অব্যবহিত উপাদান। একটু বিষয়টাকে একটু উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাই। আমরা যখন ঘুরছিলাম, শ্যাম তখন বসেছিল। আমরা যখন ঘুরছিলাম, শ্যাম তখন বসেছিল। দেখো, এটি একটি বাক্য, এটি একটি জটিল বাক্য হয়েছে। এখানে এই যে গঠনটা, এটাকে যদি প্রথম ধাপে দুটো উপাদানে ভাগ করি, আমরা যখন ঘুরছিলাম, এটি একটি ভাগ হলো। শ্যাম তখন বসেছিল, এটি আরেকটি ভাগ হলো। আমরা যখন ঘুরছিলাম, এটিকে যদি 1 নং ভাগ বলি, শ্যাম তখন বসেছিল, এটিকে 2 নং ভাগ বলি, তাহলে আমরা যখন ঘুরছিলাম এটি একটি অব্যবহিত উপাদান, শ্যাম তখন বসেছিল, এটি একটি অব্যবহিত উপাদান। কার অব্যবহিত উপাদান? ওই যে গঠনটা, আমরা যখন ঘুরছিলাম, শ্যাম তখন বসেছিল, এর অব্যবহিত উপাদান কে কে? 1, আমরা যখন ঘুরছিলাম, 2, শ্যাম তখন বসেছিল। এবার আবার দেখো ছাত্র বন্ধুরা, এই যে 1 নং অব্যবহিত উপাদান, অর্থাৎ আমরা যখন ঘুরছিলাম, এটাকে যদি আবার খণ্ড করি, তাহলে কি হয়? আমরা, এটা একটা অব্যবহিত উপাদান, যখন ঘুরছিলাম এটি একটি অব্যবহিত উপাদান। তাহলে আমরা এটি ওই 1 নং অব্যবহিত উপাদানের আবার 1 নং, অর্থাৎ 1-এর 1, যখন ঘুরছিলাম 1-এর 2। তাহলে এই 1-এর 1 এবং 1-এর 2 এগুলো কার অব্যবহিত উপাদান? আমরা যখন ঘুরছিলাম, অর্থাৎ 1 নং অব্যবহিত উপাদানের অব্যবহিত উপাদান। ঠিক একই রকমভাবে শ্যাম তখন বসেছিল, ওটাকেও আবার, অর্থাৎ 2 নং অব্যবহিত উপাদানকেও আবার এইভাবে ভাগ করতে পারি। শ্যাম 2-এর 1 অব্যবহিত উপাদান, তখন বসেছিল 2-এর 2 অব্যবহিত উপাদান। তাহলে এই অব্যবহিত উপাদানগুলি ঠিক আগের খণ্ডটির অব্যবহিত উপাদান। সম্পূর্ণ বাক্যটির অব্যবহিত উপাদান কিন্তু এরা নয়। সম্পূর্ণ বাক্যটির অব্যবহিত উপাদান কোনটি? 1 নং, আমরা যখন ঘুরছিলাম, 2 নং, শ্যাম তখন বসেছিল। আবার ছোট, আমরা, এটা 1-এর 1, যখন ঘুরছিলাম 1-এর 2, শ্যাম 2-এর 1, বসেছিল, তখন বসেছিল 2-এর 2। তাহলে ছাত্র বন্ধুরা, আজ বাক্যতত্ত্ব আলোচনার প্রথম ধাপে বাক্যের অব্যবহিত উপাদান এই পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে বুঝতে। আজকের আলোচনা, বাক্যতত্ত্ব আলোচনার প্রথম পাঠ এখানেই শেষ করলাম।